আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? ওটা শুভা লিখছে রবীন্দ্রনাথ ঠাকুর। সো ওনাকে নিয়ে আমরা একটু হালকা পাতলা কথা বলে নিই। সো রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হচ্ছে 1268 বঙ্গাব্দের 25শে বৈশাখ। তুমি যদি খ্রিস্টাব্দ অনুসারে হিসাব করতে যাও তাহলে সেটা হয় 7ই মে 1861 সাল। সো এখানে আরেকটা জিনিস আমরা একটু কনফিউজড হয়ে যাই যে আমরা মাঝে মাঝে বলি যে ইংরেজি কত সালে জন্মগ্রহণ করেন। ইংরেজি কিন্তু কোনো সালের নাম না বা ইংরেজি কোনো বছরের নাম না। এটা হচ্ছে ওই যে খ্রিস্টান ধর্ম অনুসারে জেসাস ক্রাইস্টের যে জন্মের সময়টা বা আমাদের ইসলাম ধর্ম অনুসারে হযরত ঈসা আলাইহিস সালামের যে জন্মের সময়টা, সেইখান থেকে খ্রিস্টাব্দ গণনা শুরু হয়। এবং এই খ্রিস্টাব্দটা বেসিক্যালি হচ্ছে ওই বিফোর ক্রাইস্ট, মানে খ্রিস্টের জন্মের আগের যেটা সেটা হচ্ছে বিফোর ক্রাইস্ট, ওইটাকে আমরা বিসি দিয়ে দেখাই। আর যখন পরে চলে আসি তার জন্মের পরে যেটা সেটা হচ্ছে আফটার ক্রাইস্ট, যেটাকে বেসিক্যালি এডি দিয়ে দেখানো হয়। সো এটা বেসিক্যালি খ্রিস্টাব্দ, নট ইংরেজি সাল। এটা একটু খেয়াল রাখো, যদি কখনো প্রশ্নের অ্যান্সারে প্রশ্ন যদি কখনো চলে আসে যে তিনি কত সালে জন্মগ্রহণ করেন, তাহলে ইংরেজি 1861 সালে জন্মগ্রহণ করেন এইভাবে অ্যান্সারটা না করে এইভাবে করো যে 1861 খ্রিস্টাব্দের 7ই মে উনি জন্মগ্রহণ করেন। ওকে, জোড়াসাঁকোর ঠাকুর পরিবার বিখ্যাত একটা পরিবার ছিল। এইখানে হচ্ছে এদের জমিদারি ছিল, অনেক টাকা পয়সা ছিল। এবং আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের যিনি দাদা ছিলেন প্রিন্স দ্বারকানাথ ঠাকুর, ওনার সাথে ইংরেজদের মোটামুটি একটা ভালো সম্পর্ক ছিল। সো সব মিলিয়ে বলা যায় যে রবীন্দ্রনাথ ঠাকুর একজন অভিজাত বংশের আহ সন্তান ছিলেন। সো সেইখান থেকে ওনার আরেকটা বিষয় একটু মনে হইতে পারে আমাদের যে উনি যেহেতু অভিজাত বংশের সন্তান ছিলেন, সুতরাং আদরে আদরে বাদর হওয়া টাইপের কোনো ঘটনা ওনার সাথে ঘটছে কিনা, এইটা সত্যি মিথ্যা দুইটাই। কারণ যদি আমরা একটু ওনার শৈশবের দিকে তাকাই তাহলে দেখা যায় যে ওনার শৈশবকালটা যে একেবারে খুবই স্বাচ্ছন্দ্যময় ভাবে কাটছে, তারপরে শৈশবকালে যে উনি খুবই সচ্ছলতার মধ্যে জীবন জীবন কাটাইছেন এরকম না। কারণ ওনার যে পরিবারটা সেখানে অনেকগুলা বাচ্চা কাচ্চা ছিল, আর জমিদারের সন্তান হইলেও তাকে মোটামুটি স্বাভাবিকভাবেই বড় করা হয়েছে, সাধারণভাবে বড় করা হয়েছে। একেবারে খুব বেশি যে ভোগবিলাসিতার ভেতরে উনি বড় হয়েছেন এরকম বিষয়টা না। আর উনার ছোটকালে যে পড়াশোনাটা উনি বেসিক্যালি প্রাতিষ্ঠানিক শিক্ষার প্রতি খুবই অনাগ্রহী ছিলেন। আহ পড়াশোনা করতে, স্কুলে যাইতে, মাস্টার মশাই কি পড়াইতেছেন এইগুলা পড়তে ওনার ভালো লাগতো না। সো উনি বারবারই হচ্ছে স্কুল থেকে দূরে সরে গেছেন এবং আলটিমেটলি উনি হচ্ছে ব্যারিস্টারি পড়ার জন্য বিলাত, বিলাত মানে হচ্ছে ইংল্যান্ড, ওইখানেও গেছিলেন। বাট সেই পড়াটা উনি শেষ করেন নাই। আর ছোটকাল থেকে ওনার ভেতরে কবিতার প্রতি এক ধরনের আগ্রহ তৈরি হয় এবং উনি কবিতা লেখা শুরু করেন। এবং ওনার যখন 15 বছর বয়স তখন জ্ঞানাঙ্কুর নামে একটা পত্রিকা ছিল, সেই পত্রিকায় ওনার হচ্ছে প্রথম কাব্য প্রকাশিত হয়। সো এই যে তোমরা যদি এদিকে একটু খেয়াল করো, বংশের পরিচয় তো গেল, এখন যদি আমরা হচ্ছে ওনার লেখালেখির দিকে একটু তাকাই তাহলে বলা হয় যে ওনার প্রথম যে গল্প কবিতার বইটা সেটা ছিল হচ্ছে বনফুল, এবং যেটা ওনার 15 বছর বয়সে প্রকাশিত। সো 15 বছর বয়সে যখন উনি বনফুল লিখছেন তখন কিন্তু বেসিক্যালি বনফুলটা হচ্ছে একটা কাব্য। কাব্য মানে কবিতার বই। কাব্য কথাটাকে আমরা আবার হচ্ছে অনেকে অনেক রকম ভাবে মিন করি। কাব্য মানে কেউ কেউ বুঝি কবিতা, কাব্য বলতে কেউ কেউ বুঝি কাব্য রচনা। তার মানে আমার যে যত রকম কবিতা রচনা আছে সবগুলা, যেরকম রবীন্দ্র কাব্য যদি বলি তাহলে এখানে বোঝানো হবে যে রবীন্দ্রনাথ ঠাকুর যতগুলা কবিতা রচনা করছেন সবগুলাই। আমি যদি নজরুল কাব্য বলি তাহলে বোঝানো হবে যে নজরুল ইসলাম যতগুলা কবিতা রচনা করছেন সবগুলা। সো কাব্যের এইটা একটা মিনিং। এরপরে কাব্যের একটা মিনিং হচ্ছে জাস্ট কবিতা, একটা কবিতা হইতে পারে। কাব্যের আর একটা মিনিং হচ্ছে কবিতার বই। সো কাব্যের মিনিং এ যেহেতু কবিতার বই, সো কাব্যের সাথে কাব্য গ্রন্থ, গ্রন্থ কথাটাকে এক্সট্রা করে অ্যাড করে দিলে হয় কি কবিতার বই, বই এরকম একটা অর্থ চলে আসে, এখানে দ্বিত্ব হয়ে যায়। সো এটা একটা অশুদ্ধ কথা, আমরা কাব্যগ্রন্থের থেকে কাব্য কথাটাকে প্রেফার করি। সো বনফুল যে কাব্যটা, এটা উনি হচ্ছে প্রকাশ হয় বেসিক্যালি, বনফুলটা বই আকারে প্রকাশ হয় 1880 সালে। বাট এইখানকার যে কবিতাগুলা সেইগুলার প্রথম কবিতাটা প্রকাশিত হয় 1876 সালে গানাঙ্কুর আর প্রতিবিম্ব এই দুইটা পত্রিকায়। ধারাবাহিকভাবে এই কবিতাগুলা প্রকাশিত হইতো এবং আলটিমেটলি সবগুলো কবিতাকে এক জায়গায় করে 1880 সালে এটা হচ্ছে বই হিসেবে প্রকাশ করা হয়। আর এছাড়াও উনি আরো অন্যান্য অনেকগুলা বই লিখছেন, যেরকম হচ্ছে উনি ছোট গল্প ভিখারিনী, এটাও দেখো উনি লিখছিলেন হচ্ছে ওনার অনেক অল্প বয়সে, যখন ওনার বয়স মাত্র 16 বছর, সেই সময় উনি হচ্ছে ভিখারিনী এটা লিখছিলেন। এরপরে হচ্ছে ওনার সর্বশেষ রচিত গল্প যেটা সেটা হচ্ছে মুসলমানের গল্প। আর ওনার গল্পগুচ্ছ নামে একটা বই আছে, এই গল্পগুচ্ছ বইতে ওনার মোটামুটি 95টা ছোট গল্প এক জায়গায় সংকলিত করা হয়েছে। উনি মোটামুটি 119টার মতো ছোট গল্প লিখছেন, তার ভেতর 95টা বই নিয়ে এই গল্পগুচ্ছ বইটা সংকলন করা হয়েছে।
এরপরে উনি কাব্যগ্রন্থের ভেতর জাস্ট উল্লেখযোগ্য যেগুলো আছে আমরা এখানে এইগুলা দিয়ে রাখছি, সবগুলা তো আসলে লেখা সম্ভব না, কারণ ওনার কবিতার বই হচ্ছে 56টা। এরপরে হচ্ছে আমরা যদি একটু খেয়াল করি, উপন্যাস, উনি উপন্যাস লিখছেন হচ্ছে 12টা। এরপরে নাটক লিখছেন প্রায় 29টার মতো। তো সবগুলা বইয়ের নাম এখানে দিতে গেলে দেখা যাবে যে আমার স্লাইড শেষ হয়ে যাবে, বাট ওনার লেখালেখি শেষ হচ্ছে না। উল্লেখযোগ্য যে বইগুলো সেইগুলো এখানে দেয়া আছে, এগুলো একটু দেখে রাখো। আর ওনার যে নোবেল পুরস্কার, এইটা নিয়েও আমাদের ভেতর একটা আহ ঝামেলা আছে। ঝামেলার বিষয়টা হচ্ছে যে নোবেল পুরস্কার নিয়ে যখনই আমাদেরকে কেউ প্রশ্ন করে যে রবীন্দ্রনাথ ঠাকুর কোন বইয়ের জন্য নোবেল পুরস্কার পাইছিলেন, তখনই আমরা একেবারে চিন্তা ভাবনা ছাড়াই বলে দিই যে উনি গীতাঞ্জলি বইয়ের জন্য নোবেল পুরস্কার পাইছিলেন। বাট আলটিমেটলি গীতাঞ্জলি বইটার জন্য উনি নোবেল পুরস্কার পান নাই। গীতাঞ্জলি একটা কাব্য সংকলন, যেখানে ওনার অনেকগুলা কবিতা সংকলিত করে রাখা হয়েছে। সংকলিত করা মানে হচ্ছে যে অনেকগুলো কবিতা এক জায়গায় নিয়ে এসে জমা করে রাখা। সো একটা কবিতার বইয়ের ভেতর অনেকগুলা কবিতা থাকে। সো এই যে অনেকগুলা বই কবিতা যেগুলা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় লেখা হয়েছে, প্রকাশ হয়েছে, সবগুলাকে এক জায়গায় যখন করা হয় তখন সেইটাকে বলা হয় হচ্ছে সংকলন। সো গীতাঞ্জলি যে বইটা, এই বইটাতে অনেকগুলো কবিতা আছে। এর পাশাপাশি ওনার তো আরো অনেকগুলা, ওই যে বললাম যে 56টা কবিতার বই আছে। এর মধ্যে মোটামুটি ওনার যে শ্রেষ্ঠ কবিতার বইগুলো ছিল, সেইগুলোর ভেতর থেকে আবার যে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ কবিতা, এরকম কবিতাগুলাকে এক জায়গায় করে উনি ওইগুলাকে হচ্ছে ইংরেজিতে অনুবাদ করেন। এবং যে ইংরেজি অনুবাদটাকে উনি হচ্ছে সং অফারিংস নাম দেন। এবং সেই বইটার জন্য 1913 সালে উনি এশীয়দের মধ্যে সর্বপ্রথম নোবেল পুরস্কার পান। সো যদি এখন থেকে আমাদেরকে কেউ জিজ্ঞেস করে যে রবীন্দ্রনাথ ঠাকুর কোন বইয়ের জন্য নোবেল পুরস্কার পাইছিলেন, তাহলে আমরা সরাসরি বলে দিব না যে গীতাঞ্জলির জন্য, বরং আমরা এটাকে স্পেসিফাই করে বলবো যে গীতাঞ্জলি সহ আরো অন্যান্য কাব্যগ্রন্থ থেকে সংকলিত একটা ইংরেজি অনুবাদ বই সং অফারিংস, এই বইটার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে নোবেল পুরস্কার পাইছিলেন। কথা কি ক্লিয়ার? সং অফারিংস কি বুশরা জিজ্ঞেস করছো? সং অফারিংস হচ্ছে একটা বইয়ের নাম। ওকে, এরপরে উনি একাধারে ছিলেন সাহিত্যিক, দার্শনিক, শিক্ষাবিদ, সুরকার, নাট্য প্রযোজক, তারপরে হচ্ছে অভিনেতা। মোটামুটি যত রকম শিল্প সাহিত্য সম্পর্কিত কাজ করা দরকার সবগুলাই উনি করছেন। এরপরে কুষ্টিয়ার শিলাইদহে উনি বসবাস করছেন, এবং সেই সময় ওনার যেই শ্রেষ্ঠ কবিতা শ্রেষ্ঠ গল্পগুলা, ছোট গল্প, সেইগুলো উনি রচনা করছেন। এবং সাথে সাথে সোনার তরী, সোনার তরী নামের একটা কবিতা তোমরা যখন এইচএসসি তে উঠবা তখন পড়বা। ওই সোনার তরী কবিতাটাও ওই বইয়ের হচ্ছে শ্রেষ্ঠ কবিতা যেগুলো, সেইগুলো হচ্ছে ওইখানে বসবাসকালেই লেখা। এরপরে বিশেষ অবদান, বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোট গল্পের রচয়িতা। বাংলা সাহিত্যে এই কথা মেবি তোমাদের সাথে অনেকবার বলছি বা বিভিন্ন জায়গায় অনেকবার বলছি, তোমাদের সাথে বলছি কিনা এক্সাক্ট কয়বার বলছি এইটা মনে নাই। তো বিষয়টা হচ্ছে বাংলা সাহিত্যতে এখন আমরা বলি আধুনিক যুগ চলতেছে, এবং এই আধুনিক যুগটার সূচনা হয়েছে তোমার হচ্ছে 1801 সাল থেকে। কিন্তু এই আধুনিক যুগের সূচনাকালের পর থেকে যদি আমরা হিসাব করি, সেই সময় আমাদের হচ্ছে একদিনে তো আর সবগুলো সাহিত্য রীতি এখানে চলে আসে না, তাই না? সো আধুনিক যুগের ভেতরে আমরা বলছি যে মধ্যযুগ পর্যন্ত বাংলা সাহিত্যে শুধু কবিতায় বা ছন্দে ছন্দে কোনো সাহিত্য রচনা করা হইতো। বাট আধুনিক যুগে এসে এখানে আমরা গল্প পাইছি, ছোট গল্প পাইছি, উপন্যাস পাইছি, নাটক পাইছি, তারপরে প্রবন্ধ পাইছি, আর অন্যান্য যত রকম গদ্য রচনা সেইগুলা পাইছি। সো রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা সাহিত্যের যে ছোট গল্পগুলা, সেই ছোট গল্পগুলা কিন্তু বেসিক্যালি শুরু হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের হাত ধরে, এবং এই কারণে তাকে বলা হয় বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোট গল্পের রচয়িতা। উনি মারা গেছেন 1348 বঙ্গাব্দের 22শে শ্রাবণ বা 1941 খ্রিস্টাব্দের 7ই আগস্ট। সো এই গেল রবীন্দ্রনাথ ঠাকুর নিয়ে কথাবার্তা। জিনাত জিজ্ঞেস করছো পিতামহ মানে কি? পিতামহ মানে হচ্ছে দাদা। দরকার সেইগুলো একটু দেখে নিই। ওকে, আমরা যদি এই গল্পটার দিকে একটু খেয়াল করি, তাহলে দেখা যাবে যে এই গল্পটা আমাদের হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছ যে বইটা ছিল। আনিকা জিজ্ঞেস করছো গীতাঞ্জলির অনুবাদ কে করে? অনুবাদ রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই করছেন, আর বইয়ের শুরুতে যে ভূমিকা থাকে সেটা লিখে দিয়েছিলেন ডব্লিউ.বি. ইয়েটস। 233 নম্বরের স্টল সামনুন তাহা। এই সবাই হচ্ছে বইমেলাতে 233 নম্বরের স্টলে যাবা, তোমাদের এক ফ্রেন্ডের একটা বই প্রকাশ হয়েছে, এটা কিনে নিবা, ঠিক আছে? না হলে অ্যাটলিস্ট হাতে নিয়ে নাড়াচাড়া করে ছবি উঠায় আইসো। আর তারপরে এখন আসো আমরা হচ্ছে যদি এখানে দেখি, তাহলে শুভা গল্পটা আমাদের প্রকাশ হয়েছে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছ নামে যে বইটা ছিল সেই বইটাতে। বেসিক্যালি গল্পগুচ্ছ অলরেডি বলছি যে এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের 95টা ছোট গল্প নিয়ে একটা গল্পের সংকলন। তো ওই বইটার থেকে আমাদের এই শুভা গল্পটাকে নেওয়া হয়েছে। আর এই গল্পে লেখক দেখাইছেন বাক প্রতিবন্ধী একজন কিশোরী ছিল যার নাম ছিল শুভা।
তার প্রতি লেখকের হৃদয় নিংড়ানো ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা, সেইটা উনি এখানে প্রকাশ করছেন। এবং এই চরিত্রটার প্রতি লেখকের যে ভালোবাসাটা প্রকাশিত হয়েছে সেইটার মধ্য দিয়ে মূলত যে জিনিসটা বোঝানো হয়েছে সেটা হচ্ছে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর মন ও চিন্তা। তার মানে আমাদের সমাজে যেই লোকজনগুলা একটু বিশেষ চাহিদা সম্পন্ন বলতে বিভিন্ন রকম সমস্যা থাকতে পারে কোনো মানুষের। কারো হয়তো বুদ্ধি একটু কম কাজ করে, কারো হয়তো শারীরিক কোনো প্রতিবন্ধকতা আছে, কেউ হয়তো কথা বলতে পারে না, কেউ হয়তো কানে একটু কম শোনে, কারো হয়তো চোখের কোনো সমস্যা আছে। তো এই যে বিশেষ চাহিদা সম্পন্ন যে মানুষগুলো আছে তাদের প্রতি তাদের যে অন্তরের চিন্তা ভাবনা, তারা যে আসলে লোকজনের তাদের প্রতি যে দৃষ্টিভঙ্গি, সেটার কারণে যে তাদেরকে কিরকম স্ট্রাগলের ভেতর দিয়ে যাইতে হয়, কিরকম চ্যালেঞ্জ ফেস করতে হয়, এবং সেটা আপকামিং করা মানে সেটা হচ্ছে ওভারকাম করার জন্য তাদেরকে কি ধরনের হচ্ছে কষ্ট করতে হয়, সেই বিষয়গুলা এখানে দেখানো হয়েছে। তারপরে হচ্ছে আবেগ ও অনুভূতির সূক্ষ্মতর দিকগুলো উপস্থাপন করা হয়েছে। আর সাথে সাথে এই যে তাদের প্রতি যে ভালোবাসা প্রকাশের বিষয়টা, সেটা তো আছেই। সমাজে বিকশিত সেসব শিশুর প্রতি সকলের মমত্বশীল দৃষ্টিভঙ্গি প্রস্তুতে সহায়তা করে এই গল্প। সো আমরা যেন তাদেরকে তুচ্ছ জ্ঞান না করে আমরা যেন তাদের প্রতি আমাদের স্নেহ, মায়া, মমতার দৃষ্টিটাকে প্রসারিত করে দিই, সেই বিষয়টার উপর আমরা এই গল্পটাতে দেখছি যে ফোকাস করা হয়েছে। ওকে, ভালো কথা। আমরা যদি এই গল্পটার সার কথার দিকে তাকাই, তাইলে তাকে জিজ্ঞেস করছে স্টল নাম্বার কি। সার কথা হচ্ছে শুভা গল্প যেটা, এটার সার কথা হচ্ছে যে শুভা কথা বলতে পারে না। তার মা মনে করে যে এইটা নিয়তির দোষ, আবার মাঝে মাঝে গর্ভের কলঙ্কও মনে করে। কিন্তু বাবা তাকে ভালোবাসে। শুভার যে বাবা ছিল সে শুভার প্রতি মোটামুটি একটু সহানুভূতিশীল ছিল। তার মা তাকে যতটা চোখের বালি মনে করে, তার বাবা তাকে অতটাও হচ্ছে অবজ্ঞা করে না, একটু আদর ভালোবাসা দেয়। আর বাইরের কেউ তো আমাদের শুভার সাথে মেশে না, কারণ ও কথা ঠিকঠাক বলতে পারে না, কি বলতেছে বুঝতে পারি না আমরা। সো কমিউনিকেট যদি আমি ঠিকঠাক মতো না করতে পারি, তাহলে তো আসলে তার সাথে মিশে আমার কোনো লাভ নাই। কিন্তু তার বিশাল একটা আশ্রয়ের জগৎ আছে, যে আশ্রয়ের জগৎটা হচ্ছে প্রকৃতি। যারা কথা বলতে পারে না সেই পোষা প্রাণীদের কাছে সে মুখর। সো বেসিক্যালি তার নেচারের সাথে যে সম্পর্কটা, সেইটা একটা উল্লেখযোগ্য দিক এই গল্পের। এবং তার সাথে সাথে কিছু পোষা প্রাণী ছিল। তার পোষা প্রাণী বলতে তার হচ্ছে গোয়ালের গরু এবং কিছু ছাগল আর একটা বিড়ালের বাচ্চা, এই ছিল তার হচ্ছে সঙ্গী সাথী। আর ভাষা বিশিষ্ট জীবের ভেতরে তার একটা বন্ধু ছিল, তার নাম ছিল হচ্ছে প্রতাপ। সো এই হচ্ছে তার পারিপার্শ্বিক জগৎ। আর তাদের সে খুবই কাছের জন, যদিও প্রতাপের কাছে ছিল না। আর বিপুল নির্বাক প্রকৃতির কাছে সে পায় মুক্তির সনদ। সো যেহেতু তার আসলে রিয়েল লাইফে দো পাওয়া মানুষের সাথে, ভাষাযুক্ত জীবদের সাথে খুব বেশি কমিউনিকেশন নাই, সো যারা তার মতোই নির্বাক, যারা তার মতোই নিশ্চুপ, তাদের সাথে তার একটা অন্তরের সম্পর্ক গড়ে উঠছে। এবং তাদের কাছে গেলেই সে যেন হচ্ছে একটা মুক্তির স্বাদ পায়। এই হচ্ছে আমাদের এখানকার সার কথা। ওকে। না রাফি, আমি কোনো বুক টুক লিখি নাই। আর রাফিন যেটা বলছো সেইটা একটা ভুল ইনফরমেশন। তো তোমরা জানো আমি নর্মালি গল্পটা হচ্ছে এরকম লিস্ট ধরে ধরে পড়াই না, বা গল্প ধরে ধরেও নর্মালি পড়াই না। প্রবন্ধ হইলে একটু লিস্টের ভেতরে যাই, বাট না হইলে সেই ক্ষেত্রে আমি হচ্ছে গল্পটা নিজের মতো করেই বলি। তো আসো আমরা হচ্ছে এখন শুভা গল্পটাকে একটু রিক্যাপ করে নিই। তো শুভা হচ্ছে আমাদের বাণীকণ্ঠের 3 নাম্বার কন্যা। সো এর মধ্যে হচ্ছে তার আগের 2টা বোন ছিল। আর এই 2টা বোন মোটামুটি বিস্তর অর্থ ব্যয় করে বিয়ে দিয়ে দেওয়া হয়েছে। এবং তাদের নামের সাথে মিল রাখার জন্য আমাদের শুভা যে ছিল, এই শুভার জন্মের পরে তার নাম রাখা হয়েছে সুভাষিনী। এখন সুভাষিনী যখন নাম রাখা হয়েছে, তখন দেখা গেছে যে তার নামের সাথে আসলে তার জীবনের একেবারে কোনোই মিল নাই। এবং এই জিনিসটা যেন তার প্রতি বিধাতার এক ধরনের হচ্ছে বিদ্রুপ হিসেবে মানে দেখা যায়। সো এই যে তার নাম হইল সুভাষিনী, সুভাষিনীর অর্থ হচ্ছে যে সুন্দর কথা বলে, বাট আসলে সে কথাই বলতে পারে না। সো তার নামের সাথে তার জীবনের কিন্তু একটা বৈপরীত্য এখানে চলে আসছে। এখন এই যে ও আগের 2 বোনের সাথে তার নামটা মিলায় রাখা হইলো তার নাম সুভাষিনী, কিন্তু সংক্ষেপে সবাই ডাকে হচ্ছে শুভা। এবং তার যে ওই যে ভাষাযুক্ত বন্ধু ছিল প্রতাপ, সে আরো শর্ট করে তাকে ডাকতে হচ্ছে সু বলে। সো এই সুভাষিনীর যে ঝামেলাটা হয়েছে সেটা হচ্ছে যে এ তো কথা বলতে পারে না, এটা সবাই জানে। এখন মানুষজন মনে করে যে যে কথা বলতে পারে না তার মনে হয় অন্তরের ভেতর কোনো আবেগ অনুভূতিও নাই। এই কারণে শুভার যে আসলে কি হবে ভবিষ্যৎটা,
এইটা নিয়ে সকলেই দুশ্চিন্তা প্রকাশ করে, এবং দুশ্চিন্তা প্রকাশের যে কাজটা সেটা তারা শুভার সামনেই করে। কারণ শুভার সামনে করলেও শুভা তো আসলে আলটিমেটলি তাদেরকে কিছু বলতে পারতেছে না, এবং যেহেতু শুভার দিক থেকে কোনো রেসপন্স আসতেছে না, তারা চিন্তা করতেছে যে শুভা হয়তো কিছু ফিলও করে না। কিন্তু আলটিমেটলি শুভা তো তাদের কথাগুলো শুনতেও পায়, এবং তার তো অন্তর আছে, হৃদয় আছে, সো সে তো তাদের যে কটু কথাগুলা, তাদের যে খারাপ কথাগুলো, সেগুলো ফিলও করতে পারে। সো আলটিমেটলি এই যে লোকজনের থেকে যে বাজে কথাগুলো, সেগুলো তাকে হজম করতে হয়, এবং এই কষ্টগুলো সে যখন সহ্য করতে পারে না, তখন সে প্রকৃতির কাছে যে আশ্রয় খোঁজে। আবার শুভার যে মা ছিল, সে মাও কিন্তু তাকে হচ্ছে গর্ভের কলঙ্ক হিসেবে মনে করে। মনে করার পেছনে একটা কারণ আছে, কারণটা হচ্ছে নর্মালি আমরা দেখি যে হচ্ছে মা মায়ের তো হচ্ছে ছেলে মেয়ে দুইটাই সন্তান। এখন এই ছেলে মেয়ের ভেতর মেয়েটাকে মা সাধারণত তার নিজের অংশ হিসেবে একটু বেশি কল্পনা করে, কারণ ছেলে তো মোটামুটি একটু বিপরীত ধর্মী। সো এই ছেলের যে বৈশিষ্ট্যগুলা, সেইগুলা তারা বেশিরভাগ সময় দেখবা যে যারা ছেলে আছো, তারা যখন কোনো উল্টাপাল্টা কাজ করো, তখন বলে যে একেবারে বাপের মতো হইছে। আর মেয়ে যদি কোনো কাজ করে, তখন তাকে যে বোঝানোর চেষ্টা করে যে মা দেখো এগুলা করতে নাই, এগুলা খারাপ কাজ, এরকম করে বোঝানোর চেষ্টা করে। সো এই যে মা যখন তার দুইটা সন্তানের ভেতর কম্পেয়ার করতে যায়, তখন এইটা যদিও কোনো বৈষম্যের বিষয় না, এখানে আমরা হচ্ছে উল্টাপাল্টা মানে সরি আমরা হচ্ছে এখানে কি জানি বলে যে মা যে তার সন্তানদেরকে কম ভালোবাসে কোনো সন্তানকে, এইটাও কোনো বিষয়ে এখানে বলা হয় নাই, বাট একটু ন্যাচারালি এই জিনিসটা হচ্ছে চলে আসছে যে মা ছেলেটাকে যে নজরে দেখে, মেয়েটাকে তার থেকে একটু আলাদা নজরে দেখে, এবং মেয়েটাকে তার নিজের অংশ হিসেবে একটু বেশিই মনে করে। এবং এই যে যেহেতু তাকে একটু নিজের অংশ হিসেবে বেশিই মনে করা হয়, এইটার কারণে আমাদের শুভার যে মা ছিল, সে অলওয়েজ শুভার যে ত্রুটিটা, তার যে সমস্যাটা, সেইটাকে নিজের একটা ত্রুটি হিসেবে কল্পনা করে, এবং শুভাটাকে তার গর্ভের কলঙ্ক হিসেবে মনে করে। এবং আলটিমেটলি শুভারও তো মোটামুটি হচ্ছে বয়স হয়ে যাচ্ছে। তো এই বয়স হওয়ার কারণে তাকে যে আসলে বিয়ে দিতে হবে, আগের দুইটা বোনের তো অলরেডি বিয়ে হয়ে গেছে, বাট শুভারও যে বিয়ে দিতে হবে, এই জিনিসটা নিয়ে শুভার মা এবং বাবা দুইজনের ভেতরেই মোটামুটি এক ধরনের টেনশন কাজ করে। এবং এই টেনশন কাজ করার পেছনে আরেকটা উল্লেখযোগ্য কারণ হচ্ছে যে এই পাড়া প্রতিবেশীর যে উল্টাপাল্টা কথাবার্তা, সেইটা। কারণ তুমি খেয়াল করলে দেখবা, যদি তোমার পরীক্ষার রেজাল্ট কখনো খারাপ হয়, সেই ক্ষেত্রে তোমার হচ্ছে বাবা মা মোটামুটি একটু বকাঝকা করলেও খুব বেশি বাজে কথা কিন্তু বলবে না। তারা বকাঝকা করবে না সেইটা না, বাট এই বকাঝকার সাথে কিন্তু হচ্ছে গালাগালি বা একেবারে যে রাগের বহিঃপ্রকাশ, এইটার সাথে হালকা হইলেও একটু স্নেহ মেশানো থাকে। কিন্তু যখনই তোমার পাশের বাসার আন্টি এসে বলে যে ভাবি জানেন আমার মেয়ে তো একটা রেজাল্ট করছে, যখন এরকম কোন একটা কথা বলে, তখন কিন্তু বাপ মায়ের ভেতরকার যে রাগটা, যেটা তারা দমায় রাখছিল তোমার প্রতি যে ভালোবাসাটা ছিল, সেটার কারণে যখন পাশের বাসার আন্টি এসে বলে যে ভাবি জানেন আমার মেয়ে তো হচ্ছে এই রেজাল্ট করছে, যেই মুহূর্তে এটা শোনে, তখন তার ভেতরকার ওই রাগটা একেবারে হচ্ছে পিওর রাগ যেটা, সেটা বের হয়ে আসে, এবং তখন এসে তোমার দুইটা মায়ের দিলেও দিতে পারে। একে যখন বকাঝকা করে থেমে গেছিল, এখন এসে দুইটা মায়েরও হয়তো ঘাড়ে খাইলে খাইতে পারো। সো এই যে বিষয়টা, যে পাড়া প্রতিবেশীদের হচ্ছে বদ কথা, বাজে কথা, এবং এই যে মেয়েরও যে বয়স হয়ে যাচ্ছে, আলটিমেটলি তখনকার যুগে তো আর হচ্ছে বয়স ফিক্স ছিল না যে 18 বছর বয়স হওয়ার আগে বিয়ে দিলে ওইটা বাল্যবিবাহ, এরকম না। তখন মোটামুটি হচ্ছে 12, 14, 15 এরকম বয়সের ভেতরে এই মেয়ের বিয়ে হইলে মোটামুটি ধরে নেওয়া হয়তো যে এটা নর্মাল। ইভেন তোমার হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের আরেকটা গল্প আছে অপরিচিতা, ওই অপরিচিতা গল্পে বলা হয়েছে এরকম যে হচ্ছে অপরিচিতার বয়স 15 বছর হয়ে গেছে, তারপরেও তার বিয়ে হচ্ছে না। এই কারণে আবার হচ্ছে লোকজন চিন্তা করতেছে যে বংশে কোনো দোষ নাই তো, বা মেয়ের কোনো দোষ নাই তো, 15 বছর বয়স হয়ে গেছে এখনো বিয়ে হচ্ছে না কেন। এরকম চিন্তা ভাবনা তখনকার যুগে ছিল। এবং তুমি খেয়াল করে দেখো, এটা কত সালের লেখা, সেই 1900 থেকে 2000 সাল, তো এই পর্যন্ত তো নাই। তোমার হচ্ছে রবীন্দ্রনাথের জন্ম কত সালে জেনেছিল? 1800 হচ্ছে 61, তাই না? 1861 থেকে 1941 সালের ভেতরে লেখা এই গল্পটা। তো সেই সময়ের হিসাবে কিন্তু মোটামুটি এই ধরনের সিচুয়েশনে ছিল সমাজে। সো এই শুভার বিয়ে দেওয়া সবার ভেতরে একটা টেনশন কাজ করতেছে। এখন এত সব টেনশন দেখে শুভার আর ভাল লাগে না। সো শুভা কি করে, শুভা হচ্ছে প্রকৃতির কাছে তার একটা আশ্রয় খোঁজার চেষ্টা করে। যেরকম তার যে পোষা প্রাণীগুলা ছিল, তারা হচ্ছে মোটামুটি ওই যে গোয়ালের যে গরুগুলা, সেই গরুগুলার কাছে সে নিয়মিত 3 বার করে যাইতো, দিনের ভেতর মিনিমাম 3 বার সে গোয়ালে যাইতোই। আর এর বাইরে যে আরো কতবার যাইতো সেটা হিসাব নাই। দেখা যাইতো কোনো একদিন হয়তো তার মন খারাপ, বাপ মা একটু বেশি বকি করছে, বা বাইরের লোকজন এসে হয়তো একটু বেশি বাজে কথা বলছে, তখন সে আবার যে হচ্ছে গরুর সাথে কথা বলতো। গরুর সাথে আলটিমেটলি কথা বলতো না, গরুর কাছে গেলে গরুরা ওর পায়ের শব্দ শুনেই বুঝতে পারতো যে আসলে শুভার মনের অবস্থা কিরকম। এবং শুভা যে তাদেরকে কখন প্রশংসা করতেছে, কখন ভালোবাসতেছে, কখন ভর্ৎসনা করতেছে, এই জিনিসটাও গরুরা মনে হয় বুঝতে পারতো, কারণ গরুরাও নির্বাক, শুভাও নির্বাক। এবং এই যে দুইটা নির্বাক জীবের ভেতরে আত্মিক যেই সম্পর্কটা, সেইটা এখানে সুন্দর করে দেখানো হয়েছে।
এরপরে আমাদের হচ্ছে শুভার আরো দুইটা সঙ্গী ছিল, একটা হচ্ছে ছাগল ছিল কয়েকটা, আর একটা ছিল হচ্ছে বিড়ালের বাচ্চা। সো এই বিড়ালের বাচ্চাটাও দিনে রাতে যখন মন চাইতো তখন শুভার কোলে এসে আরামে সুখ নিদ্রার আয়োজন করতো। সুখ নিদ্রা মানে আরাম করে ঘুমিয়ে গেছে, কোনো টেনশন নাই এরকম। সো এইগুলাই ছিল মোটামুটি শুভার যে সঙ্গী সাথী তারা। এবং এর সাথে আমাদের প্রতাপ নামে আর একজন মানুষ ছিল, যে ছিল মোটামুটি অকর্মণ্য টাইপের, একেবারে নিতান্তই ওই যে আমরা একটু পশ করে কইলে কয়া লাগে ভ্যাগাবন্ড, আর যদি হচ্ছে আমরা আরেকটু খাঁটি বাংলায় কই তাহলে হচ্ছে অকর্মা। সো এই অকর্মা ছিল আমাদের প্রতাপ, যার মূল কাজটা ছিল হচ্ছে নদীতে ছিপ ফালায় মাছ ধরা। সো এই যে নদীতে ছিপ ফালায় মাছ ধরা, এই সময় যদি আশেপাশে শব্দ হয় তাহলে কিন্তু মাছ ধরাতে একটু ঝামেলা। সো শুভা যেহেতু কথা বলতে পারে না, মাছ ধরার সময় প্রতাপের একেবারে পারফেক্ট সঙ্গী ছিল হচ্ছে শুভা। কারণ সে কথা বলতে পারে না, এক্সট্রা কোনো শব্দ হচ্ছে না, এবং শুভা যখনই ওইখানে যাইতো প্রতাপের কাছে তখনই সে একটা করে পান সাজায় নিয়ে যাইতো। সো এইখানে তোমাদের ভেতরে আরেক ধরনের, এই যে অনেকে কমেন্ট টমেন্ট করতেছিলা যে হচ্ছে শুভার সাথে আসলে প্রতাপের সম্পর্কটা কিরকম, দেখো এইখানে হচ্ছে বিষয়টা যেটা হয়েছে সেটা হচ্ছে শুভার সাথে প্রতাপের যেই ধরনের সম্পর্কই হোক না কেন, এখানে কিন্তু প্রতাপের দিক থেকে কোনো রেসপন্স ওইভাবে ছিল না, বা প্রতাপের দিক থেকে ওইরকম কোনো ইঙ্গিত আমরা দেখি নাই। কারণ প্রতাপ তো এইসব নিয়ে আসলে ভাবার টাইমে পায় না, ও মাছ ধরেই কুল পায় না, এসব নিয়ে ভাববে কখন। সো যতটুকুই চিন্তা ভাবনা ছিল সেইটা সবটাই ছিল হচ্ছে শুভার দিক থেকে। এবং এই কারণে শুভা কিন্তু নির্লিপ্ত ভাবে বলতে পারছিল যে কিরে শু, তোর নাকি বিয়ে ঠিক হয়েছে, বিয়ের পরে আমাদেরকে কিন্তু আবার ভুলে যাস না। সো এই যে যখন প্রতাপের মুখ থেকে আমাদের শুভা এই কথাটা শুনছে, তখন আলটিমেটলি সে মর্মবিদ্ধ হরিণীর মতো, মর্মবিদ্ধ হরিণী মানে হচ্ছে তীর ছুঁড়ে মারা হয়েছে, এবং তীর ছুঁড়ে মারার পর যখন হচ্ছে ওইটা যে হরিণের গায়ে লাগছে, তখন হরিণ যেরকম নিরীহ ভাবে তাকায় যে আমি তোমার কাছে কি অপরাধ করছিলাম, তুমি আমাকে এইভাবে তীর মেরে হত্যা করলা। সো এই যে প্রতাপ যখন আমাদের শুভাকে বলছিল যে কিরে শু, তোর নাকি বিয়ে ঠিক হয়েছে, তারা এই কথাটা যেন শুভার বুকে যে তীরের মতো বিচ্ছে, এবং সে চিন্তা করছে যে আমি তোমার কাছে কি অপরাধ করছিলাম প্রতাপ, তুমি আমাকে এইভাবে এই কথাটা বললা, এবং তোমার ভেতর একেবারে নির্লিপ্ততা প্রকাশ পাচ্ছে, তুমি কোন রকম হচ্ছে রিয়াকশন দেখাইতেছো না, আমার বিয়ে হয়ে যাবে এবং এটার কারণে তুমি খুশি হচ্ছ। এই জিনিসটা শুভার ভেতরে হচ্ছে আঘাত করছে, বাট প্রতাপের দিক থেকে কিন্তু এরকম কোনো রেসপন্স বা এরকম কোনো রিয়াকশন কোনো কিছুই ছিল না। সো যারা আমরা চিন্তা করতেছি যে এদের ভেতরে আসলে সম্পর্কটা কি, সম্পর্কটা যা কিছুই থাক সেটা টোটালি একপাক্ষিক ছিল, এটা দ্বিপাক্ষিক কোনো সম্পর্ক না। আচ্ছা, সো শুভার বিয়ে ঠিক হইলো এবং তাকে বিয়ে দেওয়ার জন্য হচ্ছে কলকাতা নিয়ে যাওয়া হবে, খুবই ভালো উদ্যোগ নেওয়া হয়েছে। এখন এই যে কলকাতাতে যে নিয়ে যাওয়া হবে, এইটা যখন শুভা জানতে পারলো, তখন যে সে তার বাপের আর পায়ের কাছে বসে কান্নাকাটি শুরু করে দিল। এবং তারপর ওইখানেও যখন কোনো লাভ হইলো না, তখন সে প্রকৃতিতে বের হয়ে যে সে হচ্ছে মোটামুটি দুইটা হাত বিছাই দিয়া, ধরো মাঝে মধ্যে আমাদের মন টন খারাপ হইলে আমরা মাঠে যে ঘাসের ভেতরে দুইটা হাত দুই দিকে মানে হচ্ছে ছড়াই দিয়ে শুয়ে পড়ি যেরকম, সো এরকম কিছু একটা হয়তো শুভা করছে, করে প্রকাণ্ড মুখ মানবতাকে, এই পুরা প্রকৃতিকে সে রিকোয়েস্ট করতেছে যে মা তুমি আমাকে যাইতে দিও না। এইটুকু হচ্ছে তোমাদের বইতে যে গল্পটা আছে সেইটুকু গল্পের যে অংশটা সেইটা। আর তারপরে যদি ফিনিশিং জানতে চাও, তাহলে ফিনিশিংটা হচ্ছে শোভাকে শেষ পর্যন্ত কলকাতা নিয়ে নিয়ে যাওয়া হয়, এবং সেইখানে তাকে বিয়ে দেওয়াও হয়। কিন্তু বিয়ে দেওয়ার পরে, বিয়ের মোটামুটি 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে বর জানতে পারে যে শুভা আসলে কথা বলতে পারে না, এবং বর পক্ষের যারা লোকজন ছিল তারাও আসলে জানতে পারে যে শুভা আসলে একজন বোবা মানুষ, সে কথা কইতে পারে না। তো তখন কি করে, তার কিছুদিন পরে শুভার যার সাথে বিয়ে হয়েছিল সেই লোকটা হচ্ছে এবার যে সুন্দর করে চোখ দিয়ে এবং কান দিয়ে পরীক্ষা করে, মানে দেখতে তো শুনতে তো ভালো হওয়া লাগবে, শুভা তো দেখতে শুনতে ভালো ছিল মোটামুটি ধরে নেওয়া যায়, কারণ বর তাকে অপছন্দ করে নাই, প্রথম দেখাতে পছন্দ করে বিয়ে করছে, সমস্যা নাই। কিন্তু যখন দেখলো যে সে বোবা, তখন পরের বার যে সে আরেকটা বিয়ে করে, এবং সেই বউটা কথাও কইতে পারতো, দেখতে শুনতেও ভালো ছিল। সো এই হচ্ছে শুভা গল্পের ফিনিশিং। আর যেহেতু এটা ছোট গল্প, সো এইখানে তুমি যদি একেবারে আলটিমেট পরিণতির কথা চিন্তা করো, আলটিমেট পরিণতি তুমি পাবা না, কারণ তোমরা যখন সাহিত্যের রূপরীতি পড়বা ওইখানে দেখবা ছোট গল্প সম্পর্কে রবীন্দ্রনাথের একটা কথা আছে যে হচ্ছে অন্তরে অতৃপ্তি রবে সাঙ্গ করি মনে হবে শেষ হয়ে হইল না শেষ। ছোট গল্প যেটা, এটার প্রধান বৈশিষ্ট্যই হচ্ছে যে ছোট গল্পটা পড়া যখন তুমি শেষ করবা, তখন তোমার কাছে মনে হবে যে এইখানে শেষ হইলো কেন, এটা তো ফিনিশিং না, এরপরে তো আরো কিছু থাকার কথা, এরপরে তো আরো কিছু থাকার কথা। সো তোমার ভেতরে যদি এই অনুভূতিটা জাগ্রত হয়, তাইলেই এটা হচ্ছে সার্থক ছোট গল্প হয়। ওকে, এখন কথা হইলো এই পোলাপান শুভার কি হইলো, এটা এখন পর্যন্ত মানে এটা তো আর জানা নাই, এটা তো হচ্ছে তোমরা হচ্ছে তোমাদের মতো করে কল্পনা করে নিবা, ছোট গল্পের সার্থকতাই তো এইখানে। এখন তাইলে কথা হইলো এই যে পরে যে শুভার বিয়ে হইছে এবং আলটিমেটলি তার বর আরেকটা বিয়ে করছে,
এই পার্টটা কিন্তু তোমাদের বইতে নাই। সো যদি তোমরা প্রশ্নের উত্তর করতে যাও তখন পণ্ডিতি কইরা এই পার্টগুলো উত্তরের ভেতর নিয়ে আসবা না, এই পার্টটা বাদ দিয়ে রাখবা। এটা জাস্ট তোমাদেরকে জানাই রাখলাম, তোমাদের বইতে যতটুকু দেয়া আছে তার বাইরে আসলে কি হয়েছিল সেইটুকু। ওকে, সো এই গেল হচ্ছে থেকে। এখন এইদিকে যদি একটু তাকাই তাহলে দেখো তোমাদের হচ্ছে ইনফরমেশন গুলো এখানে দেওয়া আছে। শুভার পরিচিতিতে, শুভার গল্পটা হচ্ছে আমার শুভা গল্পের মূল চরিত্র শুভা, নাম সুভাষিনী, বাপের নাম বাণীকণ্ঠ, দুই বোনের নাম সুকেশিনী সুহাসিনী, গ্রামের নাম চণ্ডীপুর, রাখার কারণ কি, প্রত্যেকটা জিনিস এখানে দেওয়া হয়েছে। শুভার বৈশিষ্ট্যগুলো কি কি ছিল সেইগুলো দেওয়া হয়েছে, এবং সেইগুলোর সাথে সাথে তোমাদের হচ্ছে আহ যে শব্দার্থগুলো এখানে পসিবল সেগুলো পাশাপাশি দিয়ে দিছি আমরা, এবং কালার করে দেখাইছি যাতে এখান থেকে তুমি দেখে নিতে পারো। এখানে শুভার বৈশিষ্ট্যগুলো সুন্দর করে দেওয়া হয়েছে। শুভার বন্ধু দলের মধ্যে মানে শুভার বন্ধু বান্ধব কারা ছিল তাদের কথা এখানে বলা হয়েছে। তারপরে হচ্ছে প্রতাপের যেই বৈশিষ্ট্যগুলো সেইগুলো দেখানো হয়েছে। এরপরে হচ্ছে আর কি শুভার ব্যাপারে সকলে যে চিন্তা করতো সেই জিনিসটা এখানে দেখানো হয়েছে। তারপরে আর কি এই পাশ থেকে আমাদের প্রাকৃতিক পরিবেশের যে বিবরণগুলা সেইটা এখানে দেখানো হয়েছে। আর সাথে সাথে অন্যান্য যে ইম্পর্টেন্ট ইনফরমেশন গুলা দরকার সেইগুলো এখানে দেখানো হয়েছে। সো ওভারঅল এখানকার যে ইনফরমেশন গুলা মোটামুটি যখন আমি গল্পগুলা বলছি গল্পের ভেতরে এই জিনিসগুলো চলে আসছে, এবং তোমাদের মূল বইতে যে শব্দার্থগুলো ছিল সেইগুলো এগুলার ভেতরেই যে যেগুলা কালার করে দেওয়া এগুলার ভেতরে ব্লেন্ড করে দেওয়া হয়েছে। আর এর বাইরে এক্সট্রা যে শব্দার্থগুলো তোমাদের জন্য পড়া বা জানা দরকার সেইগুলো এখানে দেওয়া হয়েছে। এগুলো হচ্ছে এই পাশে দেওয়া হয়েছে। সো এখান থেকে যদি তুমি খেয়াল করো আমরা মোটামুটি হচ্ছে যেই শব্দগুলোর অর্থ মোটামুটি তোমাদের জন্য একটু কঠিন বলে মনে হয় এবং যেগুলোর অর্থ জানাটা দরকার সেইগুলো সবগুলো এখানে দেওয়া হয়েছে। সুভাষিনী মানে মধুর কথা বলে যে নারী, দস্তুর মতো মানে নিয়ম মাফিক বা যথারীতি, অনিমেষ ভাবে মানে অপলক ভাবে। এরপরে হচ্ছে অতল স্পর্শ মানে যেটার তল স্পর্শ করা যায় না। তন্নি নদীটি, তন্নি মানে হচ্ছে সরু বা ছিপছিপিকরণের। সো এখানে আমাদের হচ্ছে ওই যে আমাদের বাণীকণ্ঠ, যে বাণীকণ্ঠের বাড়ির বর্ণনা যখন দেওয়া হয়েছে তখন এইভাবে বলা হয়েছে যে একটা নদীর পাশে তার বাড়ি, এবং নদীটাকে বলা হয়েছে তন্নি নদী, মানে একটু চিকন একটা নদী, সরু নদী, যেটা খুব বেশি প্রশস্ত না। পদ্মা মেঘনা যেরকম বিশাল নদী অনেক চওড়া, এটা অত বেশি চওড়া নদী না, এটা হচ্ছে একটু সরু নদী। আর তারপরে বলা হয়েছে যে আমাদের বাণীকণ্ঠের যে বাড়িটা ছিল সেই বাড়িতে মোটামুটি তার আটচালা বাড়ি। আটচালা বাড়ি মানে কি জানো তোমরা? ধরো এরকম বাড়ি যদি হয় তখন সেটাকে আমরা বলি হচ্ছে দোচালা। আর বাড়িটা যদি এরকম না হয়ে এরকম হয়, বাড়িটার স্ট্রাকচারটা যদি তোমার এরকম হয় তখন আমরা সেইটাকে বলি হচ্ছে চার চালা। এই যে একটা চাল, দুইটা চাল, তিনটা চাল, আর এই হচ্ছে চারটা চাল। এবং এইটার পরে যদি আরেকটা স্টেপ থাকে এরকম, তখন এইখানে যেই বাড়িটা হয় সেটাকে আমরা বলি হচ্ছে আটচালা। সো নর্মালি গ্রামের যে মধ্যবিত্ত শ্রেণীর মানুষজন তাদের ক্ষেত্রে তুমি হচ্ছে দোচালা বা চারচালা শ্রেণীর বা সরি চালের হচ্ছে বাড়ি দেখবা। আর যারা আটচালা বাড়ি এর মানে হচ্ছে তাদের যে পারিবারিক অবস্থা সেটা মোটামুটি সঙ্গতিপন্ন, মানে এরা মোটামুটি বড়লোক শ্রেণীর মানুষ। সো যেহেতু আমাদের এই যে বাণীকণ্ঠ তার বাড়ি আটচালা ছিল, তার মানে ধরে নেওয়া যায় যে তাদের আর্থিক অবস্থা মোটামুটি ভালোই ছিল। আচ্ছা, তারপরে বাঁশের বাখারি ছিল, বাখারি মানে হচ্ছে বেড়া। So, এরকম আরো বিভিন্ন রকম বর্ণনা দেওয়া হয়েছে ওর বাড়িটা নিয়ে। আটচালা জিনিসটা একটু ঝামেলার ছিল, ওই জিনিসটা এখানে তোমাদেরকে দেখাই দিলাম। এরপরে হচ্ছে মধ্যাহ্ন মানে দিনের মধ্যভাগ বা দুপুরবেলা, পদশব্দ মানে পায়ের আওয়াজ, ভর্ৎসনা মানে হচ্ছে তিরস্কার, গ্রীবা মানে গলদেশ বা ঘাড়, অনতি দূরে মানে খুব বেশি দূরে নয়, এক ঘরে মানে সকল প্রকার সামাজিক সহযোগিতা থেকে বঞ্চিত করার অধুনালুপ্ত প্রথা। এই প্রথাটা এখন প্রচলিত নাই, বাট একসময় এটা প্রচলিত ছিল। এক ঘরে করে দেওয়া মানে তার সাথে আর কোনো সামাজিক সম্পর্ক থাকবে না। এবং এই যে আমাদের হচ্ছে সুভাকে নিয়ে তার বাপ মা যে টেনশন করতেছে এবং তার বিয়ে দেওয়ার জন্য অস্থির হয়ে গেছে, এটার পেছনে আরেকটা কারণ ছিল এরকম যে যেহেতু সুভার বয়স হয়ে যাচ্ছে এবং তার বিয়ে হচ্ছে না, তার মানে ওই যে বললাম যে মেয়ের বয়স হয়েছে বিয়ে হয় নাই, এরকম হইলেই সমাজের লোকজন চিন্তা করে নিত যে হয় পরিবারে অথবা মেয়ের চরিত্রে কোনো দোষ আছে। এবং চরিত্রে দোষ আছে তাহলে এটা তো আর কি জানি বলে যে হচ্ছে তাড়াতাড়ি করে ক্ষমা করে দেওয়ার মতো কোনো বিষয় না, এখানে একটা শাস্তি দিতে হবে। শাস্তিটা হচ্ছে এক ঘরে করে দেওয়া, তার সাথে আর সামাজিক কোনো সম্পর্ক বজায় রাখা হবে না। সো এই যে সামাজিক যে প্রেশারের বিষয়টা ছিল এটার কারণেই কিন্তু শুভার বিয়ে নিয়ে তার বাপ মা এত বেশি অস্থির হয়ে পড়ছিল। এরপরে মর্মবিদ্ধ হরিণী মানে অনুভূতিতে চরম আঘাতপ্রাপ্ত অর্থে ব্যবহার করা হয়েছে। মর্মবিদ্ধ মানে তীর ছুঁড়ে মারা হয়েছে এবং বুকে এসে লাগছে এরকম। ব্যাধ মানে হচ্ছে পাখি শিকার করে যারা, তারা। তো এখানে আমাদের প্রতাপ হচ্ছে ব্যাধ, আর মর্মবিদ্ধ হরিণীটা হচ্ছে আমাদের শুভা। ওকে, হ্যাঁ। এ সাইলেন্ট ভয়েস নামে একজন অনেক কথা লোক যে কোশ্চেন গুলা, তাহলে কি ধরনের কোশ্চেন হইতে পারে সেইগুলো একটু দেখি। প্রথমে আসতে হচ্ছে বাবা মার কোন আয়োজন দেখে শুভার হৃদয় অশ্রু বাষ্পে ভরে উঠছিল। তাহলে বাপ মায়ের কোন আচরণ দেখে এটা হবে?
বেসিক্যালি এখানে যে জিনিসটা আসছে সেটা কিন্তু বিয়ের আয়োজন না, এটা হচ্ছে তার যে বিদেশ যাত্রার আয়োজন বা কলকাতা যাওয়ার যে আয়োজনটা সেইটা। সো এইখানে উত্তরটা হচ্ছে বিদেশ যাত্রার আয়োজন। এইটা দেখে শুভার হৃদয় অশ্রু বাষ্পে ভরে উঠেছিল। অশ্রু বাষ্প মানে কি? অশ্রু বাষ্প মানে হচ্ছে তুমি কান্নাকাটি করতেছো, তোমার চোখ থেকে টপ টপ করে যে পানিটা পড়তেছে, সেই পানিটা যখন বাষ্প হয়ে যাচ্ছে, সেই বাষ্প দিয়ে তোমার চোখ মানে পানি বাষ্প হইলে তো চারদিকে ধোঁয়াশা ধোঁয়াশা হয়ে যায়, তাই না? শীতকালে যে কুয়াশাগুলো সেগুলো কি আলটিমেটলি পানি। সো এই যে তুমি হচ্ছে কান্নাকাটি করছো, তোমার চোখ থেকে পানি পড়ছে, সেই পানি বাষ্পে পরিণত হয়েছে এবং সেই বাষ্প দিয়ে তোমার অন্তর একেবারে ঢেকে গেছে, তোমার অন্তরের ভেতর মেঘ জমা করছে, তোমার অন্তরে অনেক কষ্ট, এই জিনিসটা হচ্ছে অশ্রু বাষ্প। এরপরে বলা হয়েছে শুভা গল্পে শুভার বাপের নাম কি? শুভার বাপের নাম হচ্ছে বা নি কণ্ঠ। বানানের ব্যাপারে খুবই খেয়াল রাখো, বাণী বানানে মূর্ধন্য ন, কণ্ঠ বানানে হচ্ছে মূর্ধন্য নয়ট হয়ে যুক্ত। মূর্ধন্য নয়ট হয়ে যুক্ত মানে কি? মানে এই যে বাম পাশে দেখো আমি ফাঁকা রাখছি, এখানে কিন্তু মাত্রা দেই নাই, আর যদি এখানে মাত্রা দিতাম তাহলে দন্ত নয়ট হয়ে যুক্ত হয়ে যাইতো। সো খেয়াল রাখো, বাণী কণ্ঠ বানানটা যখন লিখবা অলওয়েজ দুইটাই যে মূর্ধন্য, এই জিনিসটার দিকে নজর রাখো। এরপরে বলছে শুভা জলকুমারী হলে কি করতো? শুভা জলকুমারী হইলে পানিতে ডুব দিয়ে একটা মণি নিয়ে এসে হচ্ছে প্রতাপের কাছে রেখে চলে যাইতো। এরপরে হচ্ছে সুন্দর করে লিখতে হবে। আচ্ছা ঠিক আছে, সুন্দর করে লিখতেছি। সো শুভা যদি আমাদের হচ্ছে জলকুমারী হতো তাহলে কি করতো সে? সে হচ্ছে আমাদের একটা, আরে সুন্দর করে লিখতে যে আরো খারাপ হয়ে যাচ্ছে রে। সে সাপের মাথার মণি আছে, যেইটা সাপের মাথার মণি অনেক দামি সম্পদ হিসেবে কল্পনা করা হয়, এইটা সে হচ্ছে প্রতাপ যেইখানে কাজ করে, কাজ তো করে না, সে তো অকাজ করে, সে হচ্ছে প্রতাপ যেখানে মাছ ধরে সেইখানে ঘাটে এসে রেখে যেত। ওকে। এরপরে বলছে শুক্লা দ্বাদশী অর্থ কি? শুক্লা দ্বাদশী অর্থ হচ্ছে আমার চাঁদের 12 নম্বর যেই দিন সেইটাকে বলা হয় শুক্লা দ্বাদশী। তাহলে শুক্লা দ্বাদশী হচ্ছে আমাদের চাঁদের 12তম দিন। চাঁদের 12তম দিন আবার কি? বেসিক্যালি তুমি দেখবা যে চাঁদ যখন ওঠে, চাঁদ কিন্তু হচ্ছে আমার কি জানি বলে, দুইটা পক্ষে আমরা ভাগ করি, একটা হচ্ছে আমার শুল্ক পক্ষ আর একটা হচ্ছে কৃষ্ণ পক্ষ। শুক্লপক্ষ কোনটা? শুক্লপক্ষটা হচ্ছে যখন তোমার চাঁদটা জাস্ট উঠছে এবং ওঠা থেকে পূর্ণিমার দিকে আগাইতেছে, যখন এই ধরনের ঘটনা ঘটে তখন সেটাকে আমরা বলি শুক্লপক্ষ, এবং এইটা মোটামুটি 13 থেকে 15 দিনের মতো স্থায়ী হয়। এরপরে ওই চাঁদটা পূর্ণিমা হইল, পূর্ণিমা হওয়ার পর দিন থেকে শুরু করে চাঁদটা দেখবে আস্তে আস্তে ক্ষয় হওয়া শুরু হয় এবং হইতে 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 এক সময় যে এটা নাই হয়ে যায়, বিলীন হয়ে যায়, এবং 3 থেকে 4 দিন তোমার একেবারে অমাবস্যা থাকে, আকাশে কোনো চাঁদ থাকে না। তো এই যে চাঁদটা ক্ষয় হইতে হইতে তোমার এই অমাবস্যা পর্যন্ত যে সময়টা, এইখানেও মোটামুটি ওই যে 13 থেকে 15 দিনের মতো টাইম লাগে, এটাকে আমরা বলতেছি হচ্ছে কৃষ্ণপক্ষ। আর এই যে চাঁদটা যখন উঠছে, তার মানে হয় কি, ধরো আমরা যখন রোজার ঈদ আসে তখন কি হয়, আমরা হচ্ছে চাঁদটা কখন উঠলো ওইটা দেখি না। সো মনে করো রোজার ঈদের চাঁদটা উঠছে এবং ওঠার পর থেকে 12 দিন পরের যেই চাঁদটা হয়, চাঁদের যেই সাইজটা হয়, সেটাকে আমরা বলি হচ্ছে শুক্লা দ্বাদশীর চাঁদ। বুঝছো? এরপরে শুভা দিনে কয়বার গোয়াল ঘরে যাইতো? রেগুলার দিনের মধ্যে কমপক্ষে 3 বার সে গোয়াল ঘরে তো যাইতোই। এর বাইরেও যদি বাজে কোনো কথা শুনতো, বাপ মা যদি বকাবকি করতো, বাইরের লোকজন এসে যদি কোনো বাজে কথা কইতো, তাইলে সে কতবার যে যাইতো সেটার খেয়াল নাই, কিন্তু আলটিমেটলি দিনের মধ্যে মিনিমাম 3 বার সে গোয়াল ঘরে যাইতোই। তো এখানে আনসার হচ্ছে 3 বার। জলকুমারী কি? জলকুমারী হচ্ছে জলপরী, জলের ভেতরে যেই সুন্দর রাজকন্যা থাকে সে হচ্ছে জলকুমারী। এরপরে আসো আমরা যদি অনুধাবনমূলক প্রশ্ন এই অধ্যায় রিলেটেড কি ধরনের হইতে পারে বোর্ড প্রশ্নগুলোর দিকে একটু খেয়াল করি, তাইলে দেখো প্রথমেই বলছে তুমি আমাকে যাইতে দিও না মা। সুভার এই অভিব্যক্তি বুঝিয়ে লেখো। তাইলে তুমি আমাকে যাইতে দিও না মা, এই জিনিসটাতে মূলত যে বিষয়টা প্রকাশ পাইছে সেটা হচ্ছে এই যে চিরপরিচিত তার যে প্রকৃতি, তার যে গ্রাম, তার যে বাসস্থান, তার যে চারপাশের মানুষজন, তাদেরকে ছেড়ে সে যে শহরে যাইতে চাইতেছে না, এই বিষয়টার প্রকাশ করার এই বিষয়টা হচ্ছে এখানে প্রকাশিত হয়েছে। সুভার মনের ভেতরকার যে আকুতিটা, তার ভেতরকার যে কষ্টটা, এই জিনিসটা এখান থেকে প্রকাশিত হয়েছে। সো সুভা প্রকৃতিকে রিকোয়েস্ট করতেছে যে মা, আমি তো শহরে যাইতে চাই না, আমি তো বিয়ে করতে চাই না, আমার বর আবার 2 নাম্বার বিয়ে করে নিয়ে আসবে। সো আমি তোমাকে ছেড়ে যেতে চাই না, আমি আমার এই চিরপরিচিত এই প্রকৃতির মাঝে, এই মানুষদের মাঝে, এই গ্রামের মাঝে আমি থাকতে চাই। সো এই যে রিকোয়েস্ট যে প্রকৃতিকে সে করতেছে, এই আকুতিটা, তার অন্তরের এই যে করুণ যে হচ্ছে অনুরোধটা, সেই জিনিসটা এখানে ফুটে উঠছে।
এরপরে বলা হয়েছে যে শুভার সমস্ত হৃদয় অশ্রুবাষ্পে ভরে যাওয়ার কারণ ব্যাখ্যা করো। শুভার সমস্ত হৃদয় অশ্রুবাষ্পে ভরে যাওয়ার কারণ হচ্ছে ওই যে তার বিদেশ যাওয়ার যাত্রা হয়েছে, বিদেশ যাওয়ার হচ্ছে প্রিপারেশন নেওয়া হচ্ছে সেইটা। কারণ যখন সে বিদেশ যাবে, প্রথমত একে সে বিয়ে করতে চায় না, বিয়ে নিয়ে তার হচ্ছে বিয়েতে তার ইচ্ছা নাই, কারণ মনে মনে তো সে অন্য কিছুই চিন্তা করেছিল। আর তারপরে তার যে এতদিনের যেখানে সে জন্ম নিছে, যেখানে সে বড় হয়েছে এবং যেই পরিবেশে সে বেড়ে উঠছে, এই পরিবেশটাকে ছেড়েও তার আসলে চলে যাইতে হবে, এমন একটা জায়গায় যাইতে হবে যে জায়গা সম্পর্কে তার মিনিমাম কোনো আইডিয়া নাই, এবং ওইখানে গেলে গেলে লাইফটা যে কিরকম হইতে পারে সেটা সম্পর্কেও তার কোনো ধারণা নাই। তো এই যে যখনই কোনো একটা চেঞ্জের বিষয় আসে, তখন আমাদের ভিতরে কিন্তু এক ধরনের ভয় ভীতি কাজ করে, এবং সেটার কারণে শুভা কি করতে চায় না, সে হচ্ছে যাইতে চায় না, এবং তাই যখন যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তখন তার হৃদয়টা অশ্রুবাষ্পে ভরে গেছে। তারপরে বলছে, আমি তোমার কাছে কি দোষ করেছিলাম, উক্তিটি দ্বারা কি বোঝানো হয়েছে? এই যে এখানে হচ্ছে প্রতাপের এই প্রসঙ্গটা চলে আসছে, যে মর্মবিদ্ধ হরিণী যেরকম করে ব্যাধের দিকে তাকায়, ব্যাধ মানে হচ্ছে শিকারী, সো শিকারী যখন তীর মেরে হরিণকে শিকার করে, তখন হরিণটা যেরকম করে করুণ ভাবে শিকারীর দিকে তাকায় জিজ্ঞেস করে যে আমি তোমার কাছে কি অন্যায় করছি, তুমি আমারে মারলা কেন? একই রকম ভাবে আমাদের প্রতাপ যখন হচ্ছে সুভার অনুভূতিটাকে কোন রকম পাত্তা না দিয়ে, তার অনুভূতিটাকে বোঝার কোনো চেষ্টাই না করে তাকে বলছে, কিরে সু, তোর নাকি বিয়ে ঠিক হয়েছে, আমাদেরকে কিন্তু ভুলে যাস না। যখন এই কথাটা বলছে, তখন সেই মর্মবিদ্ধ হরিণীর মতো, তীর খাওয়া হরিণের মতো, গুলি খাওয়া হরিণের মতো কষ্ট পেয়ে শুভা তার দিকে তাকায় এরকম একটা অনুভূতি প্রকাশ করার চেষ্টা করছে যে আমি তোমার কাছে আসলে কি অপরাধ করছিলাম, তুমি আমাকে এইভাবে আঘাত করলা। এরপরে আসে হচ্ছে, প্রকৃতি যেন তাহার ভাষার অভাব পূরণ করিয়া দেয়, ব্যাখ্যা করো। তাহলে প্রকৃতি তার ভাষার অভাব পূরণ করে দেয় মানে হচ্ছে, যে নির্বাক, যে কথা কইতে পারে না, তার যে ভাষার অভাবটা, তার বিষয়টা কিন্তু হচ্ছে, আমরা যখন মুখে কথা বলতে চাই, দেখো আমিও যখন কথা বলতে যাই মাঝে মধ্যে হচ্ছে দু একটা উম, এই যে দেখো এখনই হচ্ছে আমি কথা হারাই ফেলছি, কি বলবো আমি খুঁজে পাচ্ছি না। সো কথার মাধ্যমে আমি আমার মনের ভাবটা কিন্তু সম্পূর্ণরূপে প্রকাশ হয়তো করতে পারতেছি না, তার কখনো কখনো। এরপরে হচ্ছে আমরা যখন কথা বলতে লাগি, তখন মাঝে মধ্যেই দেখো আমি বলি যে সরি এইটা না এইটা। সো কথা বলতে গেলেও দেখা যায় যে আমি উল্টা পাল্টা করে ফেলতেছি। সো আমি ভাষা বিশিষ্ট জীব, এবং আমি কথা বলতে পারতেছি, তারপরেও আমার মনের যে ভাবটা সেটা অলওয়েজ হয়তো আমি ভাষার মাধ্যমে প্রকাশ করতে পারতেছি না। বাট এইটার সাথে সাথে তুমি খেয়াল করে দেখো, এই যে আমার যে বডি ল্যাঙ্গুয়েজটা, আমি হাত পা নাড়াইতেছি, কথা বলতেছি, এই জিনিসটা দিয়ে তোমাদেরকে আমি মোটামুটি একটা ব্যালেন্স মেনটেন করার চেষ্টা করতেছি, যে তোমরা যাতে আমার কথাটাকে ঠিকঠাক মতো বুঝতে পারো। সো দেখো এখানে কথা দিয়েই যে সবসময় মনের ভাবটা প্রকাশ হবে এরকম না, তোমার অঙ্গভঙ্গি, তোমার চোখের ভাব, তোমার মুখের যে ভঙ্গিমাটা, সবকিছু দিয়েই কিন্তু মনের ভাবটা প্রকাশ হইতে পারে। এবং শুভা যেহেতু কথা বলতে পারতো না, এই কারণে হয়েছে কি, যে তার যে চোখের অনুভূতি, এই জিনিসটা হচ্ছে আরো বেশি প্রকট হয়েছে, এবং তার চোখের দিকে তাকাইলেই বোঝা যায় যে তার অবস্থাটা এখন কিরকম, কখন সে মন খারাপ করে আছে, কখন সে খুশি, কখন সে কাউকে তিরস্কার করতেছে। ইভেন তার পদশব্দ শুনে আমাদের গরুও কিন্তু বুঝতে পারতো যে এখন শুভা আসতেছে, এবং শুভা যখন যে গরুর গালে তার গন্ডদেশটা ঘষতো, তখন ওই গরুও বুঝতে পারতো যে এর এখন সান্ত্বনা দরকার, তখন গরুও তার সাথে তার মাথায় হচ্ছে শিং ঘষতো, তার গা চেটে দিত। তো এরকম হচ্ছে শুভার যে বিষয়টা, শুভার ক্ষেত্রে যদিও তার মুখের কোনো কথা ছিল না, কিন্তু প্রকৃতির এই যে বিভিন্ন অনুষঙ্গ, এবং এই যে সে বিভিন্ন সময় নদীর তীরে যে বসে থাকতো, তারপরে হচ্ছে তার বাড়ি তো নদীর পাশেই ছিল বেসিক্যালি, তো নদীর তীরে বিভিন্ন সময় যে এসে বসে থাকতো, তারপরে হচ্ছে প্রকৃতির মধ্যে সে মাঝে মধ্যেই হারায় যাইতো। তো এই যে বিষয়টা, যদিও তার মুখে কথা নাই, কিন্তু তার অনুভূতি প্রকাশ করার যত মানে এই মুখের অভাবের যেই বিষয়টা, সেটা যেন প্রকৃতি বিভিন্ন অনুষঙ্গ দিয়ে তাকে পূরণ করে দিছে, এই জিনিসটা এখানে বুঝাইছে। এরপরে বলছে, শুভার পিতা মাতা চিন্তিত হয়ে পড়ছে কেন, মায়ের বিয়ে হইতেছে না, এই কারণে মায়ের বয়স হয়ে যাইতেছে, বিয়ে হইতেছে না, লোকজন এসে দুর্নাম রটনা করতেছে এবং হুমকি দিতেছে যে আমাদেরকে এক ঘরে করে দিবে। সো এতগুলা রিস্ক ফ্যাক্টর মাথায় নিয়ে টেনশনে ফ্রি থাকা তো আসলে সম্ভব না, এই কারণে শুভা টেনশনে ছিল। ওকে, এই তন্নি, এইটা তো জানি না রে, এটা তো কলকাতা যাওয়ার পরে এইটুকুই বলা হয়েছে, যতটুকু বলছিলাম তোমাদেরকে গল্পটা বলার সময়। তারপরের যে ঘটনাগুলো সেগুলো তোমরা কল্পনা করে নিতে পারো ছোট গল্পে, কিন্তু গল্পটা শেষ হয় না। এখন তুমি ওইখান থেকে চিন্তা করতে পারো যে হয়তো শুভ এখানে যাওয়ার পরে তারপরে তার স্বামী যখন হচ্ছে নতুন বিয়ে করে নিয়ে আসছে, তখন সে কিছুদিন এটা চেষ্টা করছে সংসারটা টিকায় রাখার, তারপরে সে হয়তো টিকায় রাখতে পারে নাই, তারপর সে বাপের বাড়ি চলে আসছে। এতদিনে প্রতাপও মোটামুটি একটু সিনসিয়ার মানুষ হয়েছে, তারপরে হয়তো প্রতাপের ভেতরেও একটা অনুতাপ বোধ তৈরি হয়েছে যে না, এইভাবে সুভারে ছেঁকা দেওয়াটা উচিত হয় নাই। তারপরে হয়তো সেও ওইরকম গিল্ট ফিল থেকে হয়তো কিছু একটা করছে, শেষমেশ হয়তো প্রতাপ আর সুভার মিল হয়েছে। তুমি এরকম ভাবে কল্পনা করে নিয়ে যাইতে পারো, কিন্তু এই কল্পনা করাটার তো দরকার নাই।
এখন তোমার সৃজনশীল প্রশ্নের জন্য এবং তোমার হচ্ছে জ্ঞান অনুধাবন প্রয়োগ উচ্চতর দক্ষতার জন্য তোমার যতটুকু দরকার তোমার বইতে ওইটুকু ইনফরমেশন দেয়া আছে, এই ইনফরমেশনটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকলেই হবে। ওকে, আচ্ছা, কমেন্ট দেখি তো। এই যে রাফিন বলছে, সো প্রথমে বলা হয়েছে যে প্রমিতা ভালো গান করে, সকল পর্যায়ে বেশ সুনাম কুড়িয়েছে, তাকে নিয়ে তার পরিবারের অনেক গর্ব। হঠাৎ সড়ক দুর্ঘটনায় বাকশক্তি হারিয়ে ফেলে সে, গান গাওয়া বন্ধ হয়ে যায় প্রমিতার। এক সময় যারা তার বন্ধু ছিল তারা একে একে কেটে পড়ে, আজ তার পাশে কেউ নেই, সেও ধীরে ধীরে নিজেকে গুটিয়ে দেয়, সবার চোখের আড়াল হয়ে একাকিত্বকে সঙ্গী করে তারা দিন কাটে। তাহলে এখানে যখন বলছে যে উদ্দীপকের প্রমিতার নিজেকে গুটিয়ে নেওয়ার মধ্য দিয়ে শুভার মানসিকতার কোন দিকটা প্রকাশ পাইছে, তো শুভার মানসিকতায় অনেকগুলা বিষয় ছিল, তার মধ্যে একটা উল্লেখযোগ্য বিষয় ছিল হচ্ছে একাকিত্ব। এই যে একাকিত্বের যে বিষয়টা, সেই জিনিসটা এখানে প্রকাশ পাইছে কিরকম ভাবে, যে ওর আগে অনেক বন্ধু বান্ধব ছিল কিন্তু এখন কিন্তু কোনো বন্ধু বান্ধব নাই, এবং এই বন্ধু পাশে কেউ নাই, এবং সেও কি করে, সেও হচ্ছে লোকজনের সামনে খুব বেশি যাইতে চায় না, মানুষজনের সম্পর্ক থেকে নিজেকে দূরে রাখার একটা চেষ্টা করে। তো এই যে বিষয়টা সুভার ক্ষেত্রে আমরা দেখি এই জিনিসটাই, যে সে মানুষের মানে হচ্ছে বাহিরের মানুষজনের সামনে খুব বেশি যাইতে চায় না, এবং সে যদি কারো কাছে নিজের অনুভূতিটাকে প্রকাশ করতে চায়, সেটা কিন্তু গরু ছাগল, তারপরে হচ্ছে তোমার বিড়ালের বাচ্চা, আর হচ্ছে মানুষের একটাই বাচ্চা ছিল সেটাও তো পাত্তা দেয় নাই। সো আলটিমেটলি এই পর্যন্তই। সো সেও কিন্তু হচ্ছে চারিপাশের যে প্রকৃতি, মানে চারিপাশের যে মানুষজন, যে সমাজ, সেইখান থেকে শুভ যেরকম নিজেকে গুটায় রাখছে, একই রকম ভাবে আমার এই যে এখানকার যেই প্রমিতা ছিল, সে প্রমিতাও কিন্তু চারপাশের মানুষজন থেকে নিজেকে গুটাই নিছে, এবং সে একাকী জীবন যাপন করতে এখন বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। সো তাদের ভেতরকার মিলের যে বিষয়টা, সেটা হচ্ছে একাকিত্ব। এরপরে প্রমিতা ও শুভার প্রতি পরিজনের আচরণ কিরূপ হলে তাদের জীবনের পরিণতি ভিন্ন হতে পারত, যৌক্তিক মতামত দাও। এই অধ্যায় রিলেটেড যতগুলো সৃজনশীল প্রশ্ন হয়, বেশিরভাগ প্রশ্নের ঘ নাম্বারে তুমি এই ধরনের জিনিসই পাবা। হয়তো তোমাকে এখানে দিয়ে বলবে যে, এখানে হয়তো উদ্দীপকে তোমাকে একটা ভালো সলিউশন দিবে, যে হচ্ছে এরকম কোন প্রতিবন্ধী মানুষ ছিল, বাট তার পরিবার তাকে সাপোর্ট করছে, সে ভালো কিছু করছে, এরকম কিছু দিয়ে তারপরে তোমাকে এখানে বলবে যে শুভার প্রতি যদি তার পরিবারের মানুষজনের আচরণ এরকম হইতো, তাহলে শুভার পরিণতি হয়তো ভিন্ন রকম হতে পারতো, ব্যাখ্যা করো। সো এরকম করে হচ্ছে বেসিক্যালি যে জিনিসটা দেখাইতে চাই এখানে, সেইটা হচ্ছে আমাদের এই যে প্রতিবন্ধিত্ব সম্পর্কিত যে মানুষগুলো আছে, তাদের পরিণতিটা কি করে ভালো হইতে পারে, সেই জিনিসটার উপর ফোকাস করা হয় ঘতে। নরমালি এই অধ্যায় রিলেটেড যতগুলো সিকিউ আছে, সবগুলার ঘতে, সবগুলা না বেশিরভাগ গুলার ঘতে গেলে তুমি এই জিনিসটাই দেখবা। সো আমরা এখানে বলতে পারি যে শুভার প্রতি তার পরিবারের মানুষজনের দৃষ্টিভঙ্গি যদি আরেকটু ইতিবাচক, আরেকটু সহযোগিতাপূর্ণ, আরেকটু সহমর্মিতাপূর্ণ হইতো, তাইলে সেই ক্ষেত্রে হয়তো শুভার যে পরিণতি সেইটা ভিন্ন হইতে পারতো। একই ঘটনা আমাদের প্রমিতার ক্ষেত্রেও ঘটতে পারতো। যে লোকজনগুলা এখানে প্রমিতার যারা আগের বন্ধু বান্ধব ছিল, তারা যদি প্রমিতাকে ছেড়ে না যেয়ে তাকে সাপোর্ট করতো, তার সাথে সম্পর্কটা ছিন্ন না করতো, তাহলে হয়তো প্রমিতাকে এইভাবে নিজেকে গুটিয়ে নেওয়া লাগতো না, সে হয়তো তার জীবনটাকে আরো ভালোভাবে উপভোগ করতে পারতো। একই রকম ভাবে শুভার ক্ষেত্রেও যদি তার সমাজের যে লোকজনগুলা, তার বাবা মা, তারা যদি এরকম করে শুভাকে হচ্ছে গুরুত্বহীন মনে না করতো, এবং শুভাকে যদি যথেষ্ট স্নেহ মায়া ভালোবাসা দিত, তাহলে সেক্ষেত্রে হয়তো শুভার এই যে শুভার পরিবারের যে হেনস্থা হওয়ার বিষয়টা, সেইটাও হওয়া লাগতো না। তারপরে শুভার পরিবার যদি হেনস্থা না হইতো, তাহলে তারা তাকে শুভাকে অ্যাটলিস্ট হচ্ছে আরেকটু ভালোভাবে বুঝতে পারতো, শুভার প্রতি তাদের যে দৃষ্টিভঙ্গিটা ছিল সেইটা আরেকটু পজিটিভ হইতো, এবং শুভার মতামতকে তারা প্রাধান্য দিত, শুভাকে হয়তো এরকম তার মতের বিরুদ্ধে বিয়ে দেওয়া হইতো না। সো এই যে বিষয়গুলা, এই জিনিসগুলা দেখায় বলতে হবে যে এই যে আমরা যদি তার প্রতি আরেকটু সহযোগিতাপূর্ণ, সহমর্মিতাপূর্ণ আচরণ করতাম, তাইলে তাদের পরিণতিটা আরেকটু ইতিবাচক হইতে পারতো। এই হচ্ছে আমাদের ঘ নাম্বার যে প্রশ্নটা, সেটার মূল কথা। সড়ক দুর্ঘটনায় বাকশক্তি হারায় কিনা? সড়ক দুর্ঘটনায় বাকশক্তি হারাইতেই পারে। সড়ক দুর্ঘটনায় গলায় এমন একটা আঘাত পাইছে, যে আঘাতে মনে করো যে গলার যে ভোকাল কর্ড, সেই ভোকাল কর্ডটা ফাইটা গেছে, এখন আর কথা কইতে পারে না, হইতেই তো পারে। ইভেন গান গাইতে গাইতেও মানুষের কিন্তু হচ্ছে ভোকাল কর্ড নষ্ট হয়ে যায়, মানুষের হচ্ছে কথা বলার শক্তি হারায় যাইতে পারে, এই জিনিসটাও কিন্তু ঘটে। সো এইখান থেকে আমাদের এই গেল প্রয়োগ আর উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন। এখন আমরা যদি কিছু এমসিকিউ দেখি, প্রথম প্রশ্ন হচ্ছে ছোট মেয়েটার নাম সুভাষিনী কে রাখে? এটা রাখছে আমাদের বাণীকণ্ঠ, ওর বাপ চাইছিল ওই রাখছে। শুভা কার পায়ের কাছে বসে মুখের দিকে চেয়ে কাঁদতে লাগলো? শুভা তার বাবার পায়ের কাছে বসে তার মুখের দিকে চেয়ে কাঁদতে লাগে। তুমি আমাকে যাইতে দিও না মা, এ কথার মধ্য দিয়ে শুভার কোন অভিব্যক্তি প্রকাশিত হয়েছে? চিরচেনা জগৎকে আঁকড়ে ধরা, ওকে এটা ঠিক আছে। পরিবেশ আর প্রকৃতিতে থাকার ইচ্ছা, এটা কি ঠিক আছে বলো তো একটু? পরিবেশ আর প্রকৃতিতে থাকার ইচ্ছা, এটাও ঠিক আছে। মাকে ছেড়ে না যাওয়া, এইটা না, মাকে ছেড়ে না যাওয়া এটা হবে না, কারণ হচ্ছে মা তো সারাদিন তারা গালাগালি করে। তো মায়ের প্রতি তার যে ওইরকম হচ্ছে ভালো একটা ফিল ছিল, ভালো ইমোশনাল অ্যাটাচমেন্ট ছিল যে তার মায়ের সাথে, এই জিনিসটা আমরা ধরতে পারি না। তো সেক্ষেত্রে আমরা এখানে অ্যান্সার দেবো হচ্ছে 1 আর 2।
এরপরে আসতে হচ্ছে সে আপনাকে আপনি দেখিতেছে, ভাবিতেছে, প্রশ্ন করিতেছে এবং বুঝিতে পারিতেছে না। এর কারণ কি? এর কারণটা হচ্ছে নবযৌবনে পদার্পণ। যখন আমরা কৈশোর বয়সটা পার করি, তোমরা যে বয়সটা পার করে আসতেছো, তখন এই বয়সে দেখবা যে আহ বিভিন্ন রকম চিন্তা ভাবনা, বিভিন্ন রকম আবেগ অনুভূতি মাথার ভিতর বিভিন্ন সময় নাড়া দেয়, এবং এই অনুভূতিটা এখন কেন হইতেছে, এটা কেন হইতেছে না, এই জিনিসটা আমরা ঠিকঠাক বুঝতে পারি না। এখন কি করতেছি, পরে কি করব, এই জিনিসটা নিয়ে আমরা কনফিউজড হয়ে থাকি। মানে টিনেজ মানেই কনফিউশন, একটা কথা আছে না। তো এই যে 13 to 19 যে বয়সটা, 13 থেকে 19 বছর বয়স পর্যন্ত যে বয়সটা, এটাকে আমরা বলি টিনেজ। এবং এই বয়সে আমাদের ভেতরে অনেক বেশি কনফিউশন কাজ করে, আমাদের চারপাশে কি হচ্ছে আমি বুঝতে পারতেছি না, আমার মনে কি চাচ্ছে আমি সেইটা বুঝতে পারতেছি না। So এই যে বিষয়টা, এই বিষয়টা বেসিক্যালি নবযৌবনে পদার্পণের যে বিষয়টা, সেটাকে ইঙ্গিত করে। শুভাও বিভিন্ন সময় রাতের বেলা হচ্ছে বাইর হয়ে আসতো, বের হয়ে এসে চাঁদের আলো দেখতো, আর তারও মনের ভেতরে এক ধরনের উথাল পাথাল ঝড় বয়ে যাইতো। কেন যে ঝড়টা বইতেছে এবং কেন যে তার এরকম মনে হচ্ছে, সেটা সে বুঝতে পারতো না। সো এইটাই হচ্ছে এটার কারণ। এরপরে কালো চোখকে তর্জমা করতে হয় না, এটার কারণটা কি? ওকে, কালো চোখকে কোনো কিছু তর্জমা করতে হয় না, এটার পেছনে কারণটা হচ্ছে মনোভাব মুখাবয়বে মুখাবয়বে প্রতিফলিত হয়। তার মানে হচ্ছে মানুষের মনের যে চিন্তা ভাবনা, তাদের অন্তরের যে ফিলিংসটা, সেটা কিন্তু ফেস কাটিং দেখে মোটামুটি বোঝা যায়। তার চেহারা দেখলেই বোঝা যায় যে কে কখন বিরক্ত, কে কখন খুব খুশি, আবার কে কখন একেবারে রেগে আছে। মোটামুটি ফেস কাটিং দেখলে বোঝা যায়, তাই না? সো মনোভাব মুখাবয়বে প্রতিফলিত হয়, অঙ্গভঙ্গির মাধ্যমে অভিব্যক্তি প্রকাশ করা যায়। কিন্তু চোখে সৌন্দর্য প্রকাশ পায়, এই জিনিসটা এখানে দেখানোর দরকার নাই আলটিমেটলি। কারণ চোখে সৌন্দর্য প্রকাশ পাওয়ার যে বিষয়টা, এইটা এইটার সাথে আমাদের এই যে কালো চোখকে তর্জমা করতে হয় না, অন্তরের অনুভূতি প্রকাশের যে বিষয়টা, সৌন্দর্য প্রকাশের সাথে কিন্তু এটার আসলে সম্পর্ক নাই। তো সেই ক্ষেত্রে আমরা এখানে সঠিক উত্তরটা নিতে পারি হচ্ছে 1 ও 3। এখন তোমরা যেটার জন্য অলওয়েজ ওয়েট করে থাকো, সেইটা যে কুইজ। সো এখানে কুইজের প্রশ্নটা একটু দেখে নাও, দেখে নিয়ে দেখা হইলে তারপরে বলো। আমরা হচ্ছে কুইজটা খারাপ না। সো প্রতাপের প্রধান শখ ছিল হচ্ছে ছিপ ফেলে মাছ ধরা, ও মাছ ধরতে চাইতো খালি, এছাড়া আর কোনো কাজ ওর ভালো লাগতো না। সো আমরা যদি একটু খেয়াল করি যে আমাদের হচ্ছে লিডার বোর্ডে কারা কারা আসছো। আমাদের প্রথম পত্রটা শেষ, আমরা দ্বিতীয় পত্রে যাব। দ্বিতীয় পত্রে যাওয়ার আগে একটা ছোট্ট করে ব্রেক। আমরা হচ্ছে 11টা 15 পর্যন্ত ব্রেক দিচ্ছি। এখন বাজে 11টা 7। সো আমরা 11টা 15 পর্যন্ত ব্রেক দিচ্ছি। ওকে, ব্রেক শেষে দেখা হচ্ছে। পালাইয়া যাও না, সবাই ক্লাসে জয়েন থাকো।